ট্রেন বাস লঞ্চে স্বস্তিতে রাজধানী ছাড়ছে মানুষ। মহাসড়কে সামান্য চাপ বাড়লেও ঈদ যাত্রায় স্বস্তির হাসি চোখে মুখে। ঈদযাত্রা নির্বিঘ্ন ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। নববর্ষে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন। সিটি ও জেলা পরিষদে অবৈধভাবে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের উপর আঘাত। কোনো দেশের আধিপত্য মানবে না জনগণ। জ্বালানি তেলের সংকট নেই, উঠে গেছে রেশনিংও। তবে শঙ্কা পুরোপুরি না কাটায় পাম্পের সামনে লাইনে দাঁড়াচ্ছে অনেকে। ঈদের প্রভাবে রাজধানীর বাজারে বেড়েছে পোলাও চালের দাম। সবজিতে স্বস্তি থাকলেও মুরগি এবং গরুর মাংসে অস্বস্তি। এবং ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের। মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ তেহরানের। ঈদ উল ফিতর উপলক্ষে 7 দিনের টানা সরকারি ছুটি। সেই সুবাদে ঢাকা ছাড়ছেন অধিকাংশ মানুষ। সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে বাড়ি ফেরাদের ভিড়। এখনও বেশ নির্বিঘ্ন ঈদযাত্রা। সড়কে বাড়তি নজরদারি আইনশৃঙ্খলা বাহিনীর। এদিকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ট্রেনেও ঢাকা ছাড়ছে মানুষ। নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেন। ঈদ আনন্দ ভাগাভাগি করতে শেকড়ের টানে বাড়ি ফিরছে মানুষ। টানা ছুটিতে কেউ বাড়ি ফিরছেন পরিবার পরিজন নিয়ে, কেউ বা সাথে নিচ্ছেন পোষা প্রাণীও। লক্ষ্য দীর্ঘ ছুটিতে প্রিয়জনের সান্নিধ্য। এবারের ঈদযাত্রায় নেই বাড়তি চাপ। সকাল থেকে অনেকটা ফাঁকা ছিল রাজধানীর বাস কাউন্টারগুলো। ন্যায্য দামেই টিকিট পাচ্ছেন যাত্রীরা। নেই পরিবহন স্বল্পতাও। ঈদের ছুটি প্লাস আমার বিয়ে ঈদের পর তো সবকিছু মিলিয়ে আর কি বাসায় যাওয়া হচ্ছে। পরিবার সহ সবাই আমরা আজকে ময়মনসিংহ যাচ্ছি ঈদের উদ্দেশ্যে। টিকিটের জন্য আম্মু দাঁড়াইছে, টিকিট পালি আমরা রওনা দিব। তবে যাত্রীর সংখ্যা কম দাবি বাস মালিকদের। 70 লক্ষ 80 লক্ষ টাকা ব্যয় করে ইনভেস্ট করে রোডে গাড়ি চালায়, এই টাকার থেকে কোনো প্রফিট ঈদের সময় হয় না, কারণ অন সাইড ভরে যায়, সিঙ্গেল আসে একদম ফুল বিলাইং। এদিকে সড়কে পর্যাপ্ত উপস্থিতি আর নিয়মিত মনিটরিংই শৃঙ্খলার মূল কারণ বলে জানান আইজিপি। আমাদের ফিল্ডে যারা কাজ করছে তাদের প্রায়োগিক জ্ঞান এই দুইটা কাজে লাগিয়ে আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের এই সড়ক ব্যবস্থাপনা ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায় সেজন্য আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। এদিকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ট্রেনেও ঢাকা ছাড়ছে মানুষ। ভোর থেকেই প্ল্যাটফর্মে যাত্রীদের ব্যস্ততা। প্রতিদিন গড়ে 60 থেকে 65 হাজার যাত্রী ট্রেনে বাড়ি ফিরছেন। মঙ্গলবার সারাদিনে 44টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। একটি মাত্র ট্রেন নীলসাগর এক্সপ্রেস 45 মিনিট বিলম্বে ছেড়ে যায়। বাড়তি ট্রেন আমাদের 5 জোড়া স্পেশাল ট্রেন পরিচালিত হবে ঈদকে কেন্দ্র করে। এর মধ্যে ঈদের দিনে 2 জোড়া আর বাকি 3 জোড়া ট্রেন অলরেডি পরিচালিত হচ্ছে। ঈদ এলে যাত্রী চাপ, জনভোগান্তি, অব্যবস্থাপনা আর অনিয়মের যে চিরায়ত চিত্র তার কিছুই নেই এবার। তাই স্বস্তির হাসি সাধারণের চোখে মুখে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, বাসে এবং লঞ্চে ঈদযাত্রার খবর জানবো। শুরুতেই যেতে চাই গাবতলী বাস টার্মিনাল। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, যুক্ত হব তার সাথে। আরিফ, বাস টার্মিনালে যাত্রীদের চাপ কেমন দেখছেন? টিকিটের দাম নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা এবং কোনো ধরনের সংকট বা যাত্রীদের কোনো অভিযোগ, সব মিলে জানতে চাই আপনার কাছ থেকে। নিশ্চয়ই করি। যদি শুরুতেই আমি একটু জানাতে চাই যে গাবতলী বাস টার্মিনালগুলোর যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারে নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়া অনুযায়ী কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। সেই ধরনের আসলে তেমন কোনো অভিযোগ নেই। অভিযোগ রয়েছে সেটা হচ্ছে যে মৌখিকভাবে যারা রাস্তা থেকে উঠে যাচ্ছেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে, সেই জায়গাগুলোতে এই কিছুটা অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে। এই বিষয়গুলো রয়েছে। এর পাশাপাশি যদি আমি চাপের কথা বলি, যাত্রী চাপ গাবতলী বাস টার্মিনালে আমি বিকেল থেকে দেখছি যে খুব একটা চাপ নেই। কারণ হচ্ছে এই ঢাকা আরিচা মহাসড়কে গণপরিবহন যেমন তেমন যাত্রীরাও কিন্তু কমে গেছে একমাত্র পদ্মা সেতু হওয়ার কারণে। সেই পদ্মা সেতু যাত্রাবাড়ির যে জায়গাটিতে রয়েছে সেইখানটায় আসলে যাত্রীদের চাপ আমরা যেটা জানতে পেরেছি বিকাল থেকেই, সেখানে চাপ রয়েছে। এর পাশাপাশি আমি যদি একটু বলতে চাই যে ইপিজেড ছাড়া যে আজকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, সেই সরকারি ছুটির মাধ্যমে ইপিজেড এরিয়া যে সমস্ত গার্মেন্টসগুলো রয়েছে সেগুলো ছুটি রয়েছে।
সেগুলোতেই আসলে কিছুটা চাপ রয়েছে। পাশাপাশি যেহেতু ঢাকার মধ্যে বা গাজীপুর, সাভার এই সমস্ত জায়গাগুলোতে গার্মেন্টস এখনও ছুটি হয়নি, আগামীকাল ছুটি হওয়ার কথা রয়েছে, সেক্ষেত্রে সেখানে একটা চাপের সম্ভাবনা দেখছে। তার পাশাপাশি যদি বলি যে বাস কাউন্টার কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন নির্ধারিত সময়ে গন্তব্য থেকে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে গন্তব্যে, এবং কি নির্ধারিত সময়ে কিন্তু আবার ফিরে আসছে, যেহেতু যানজটের কোনো ভোগান্তির বা যানজট নেই বললেই চলে মহাসড়কগুলোতে। তো সব কিছু মিলে বলা যায় যে আগামীকাল এবং কি পরশু আরও 2 দিন বাকি আছে, সেটা দেখা যাবে বা অপেক্ষা করতে হবে যে যানজটের কী অবস্থা, কিংবা বাড়তি ভাড়া আদায় বা অন্যান্য কোনো ভোগান্তি রয়েছে কিনা সাধারণ যাত্রীদের। এই বিষয় এই ছিল আসলে এখান থেকে সবশেষ করি। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সানি আহমেদ। সানি, সদরঘাট লঞ্চ টার্মিনালে সার্বিক অবস্থা জানাবেন, যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি বা অভিযোগ রয়েছে কিনা সব মিলিয়ে জানতে চাই। লঞ্চ টার্মিনাল এখানে উপচে পড়া মানুষের ভিড়। এখানে লঞ্চ ঘাটে যে 26টি প্লাটুন রয়েছে, সেই পল্টুনগুলোতে সারি সারি লঞ্চ, এবং বিকেলবেলা নৌ পরিবহন মন্ত্রী এসেছিলেন, তিনি তদারকি করছিলেন, দেখছিলেন এখানে কোনো অনিয়ম ঘটে কিনা। এবং একই সাথে আপনাদের যদি একটু দেখাই যে এখানে উপচে পড়া মানুষের ভিড়, এবং একই সাথে এই ভিড়কে সামাল দিতে আরও ঢাকায় 2 প্রান্তে 2টি, অর্থাৎ মোহাম্মদপুরে বসিলা ব্রিজ সংলগ্ন একটি ঘাট স্থাপন করা হয়েছে, সেখান থেকে 6টি লঞ্চ ছেড়ে যাবার কথা রয়েছে। বরিশাল রুটে 5টি এবং শরীয়তপুরের একটি রুটে লঞ্চ চলাচলের কথা রয়েছে। এবং একই সাথে পূর্বাঞ্চলের যে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট রয়েছে, সেখান থেকেও 3টি লঞ্চ দক্ষিণগামী রুটে করার কথা রয়েছে। এবং একই সাথে আপনাকে যদি জানিয়ে রাখি যে সদরঘাটে প্রায় 55 থেকে 60টি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা রয়েছে প্রত্যেক দিন, এবং এই 60টি লঞ্চকে পরিচালিত করার জন্য প্রায় 170টি লঞ্চ প্রস্তুত করা হয়েছে। এবং এই লঞ্চগুলোতে, যেগুলো বড় ধরনের লঞ্চ রয়েছে, সেগুলোতে 4 জন করে আনসার সদস্য অবস্থায় থাকবেন, যাতে করে কোনো অনিয়ম কিংবা কোনো বিশৃঙ্খলা এড়াতে এবং সুশৃঙ্খলভাবে তারা যাতায়াত করতে পারে, সুস্থিতে মানুষ তাদের বাড়ি ফিরতে পারে। এই যে নারীর টানে বাড়ি ফেরা, সেটা যেন আরও স্বস্তিদায়ক হয়, সেই জন্য ভ্রাম্যমাণ আদালতও রয়েছে, অর্থাৎ 24 জন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এবং এই বিভিন্ন গুরুত্বপূর্ণ যে রুটগুলো রয়েছে, সেই সব রুটে কিন্তু পরিচালনা করা হবে। একই সাথে আপনাকে যদি জানিয়ে রাখি, এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এখান থেকে প্রায় 30,000-এর বেশি সংখ্যক যাত্রী পরিবহন করার সক্ষমতা রয়েছে। এবং বিকেলবেলা যে প্রতিমন্ত্রী এখানে অবস্থান করছিলেন এবং দেখছিলেন যে এখানকার যাত্রীরা স্বস্তিতে যাতায়াত করতে পারছি কিনা। তবে বিশেষ করে বলতে হয় যে এখানে যারা হকার রয়েছে তাদের এত বেশি এখানে সংখ্যা, তাদের কারণে কিছুটা যাত্রীদের বেগ করতে হয়েছে বলে অভিযোগ করেছেন কেউ। এই ছিল আমার কাছে কৌরি সর্বশেষ। সানি এবং আরিফ, দুজনকেই ধন্যবাদ। ঈদযাত্রায় চাপ বেড়েছে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কেও। আরও জানাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান, সেই সাথে সাভার থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শফি মাহমুদ। শুরুতেই যেতে চাই নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন সাবিত আল হাসান। সাবিত, জানাবেন মহাসড়কে কি পরিস্থিতি, বাড়তি ভাড়া আদায় সহ কোনো ধরনের অনিয়মের তথ্য আপনার কাছে আছে কিনা, সব মিলিয়ে জানাবেন। করছি ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের সাইনবোর্ড এলাকায়, এবং আজ সকাল থেকে আমরা এখানে ছিলাম। ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়কের, বিশেষ করে সিলেট মহাসড়কের যানজটের সংখ্যা থাকলেও গতকাল থেকে এখন পর্যন্ত কোনো যানজট দেখা যায়নি। তবে ঢাকা চট্টগ্রাম থেকে ঢাকা সিলেট মহাসড়কের প্রবেশ মুখে কিছুটা ধীরগতি রয়েছে। আমি যদি দেখাতে চাই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে সাইনবোর্ড এলাকা, এখানে কিন্তু বাসের আধিক্য রয়েছে এবং বিভিন্ন দূরপাল্লার বাসগুলো এখানে এসে অপেক্ষা করছে যাত্রীদের জন্য। তবে যাত্রীদের কিন্তু তেমন কোনো চাপ দেখা যায়নি। বাসের যে কর্মচারী ও স্টাফরা, কাউন্টার স্টাফরা যারা ছিলেন, তারা ভেবেছিলেন যে আজকে থেকে এখানে বেশ ভালো পরিমাণ যাত্রী তারা প্রত্যাশা করছিলেন যে দূরপাল্লার যে যাত্রীরা রয়েছে তারা সন্ধ্যার পরপরই বাস কাউন্টারে ভিড় করবেন, কিন্তু তেমন কোনো চাপই আসলে দেখা যায়নি। এবং আমি অনেকগুলো বাস দেখেছি, যে সকল বাসগুলো একটা সিট খালি রেখেই তারা গন্তব্য উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে বাড়তি ভাড়ার বিষয়ে এখানকার যা যাত্রীরা আছে তারা বলছেন যে 100 থেকে 200 টাকা বেশি বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে, এবং সেই বাড়তি ভাড়া দিয়েই তারা গন্তব্য উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন। এদিকে আজকে বিকেলে র্যাব 11-র একটি অভিযানে বাড়তি ভাড়া আদায়ের জন্য 2টি কাউন্টারকে জরিমানা করা হয়েছে, এবং সেই জরিমানার পর থেকে কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে, এবং অনেকেই বাড়তি ভাড়া চাওয়ার বিষয়টি সরাসরি স্বীকার করছেন না। যাত্রীরা বলছেন যে কিছুটা বার্গেনিং করে তারা গন্তব্যস্থলে যেতে পারছেন।
তবে যাত্রীদের কম থাকার কথা জানাচ্ছেন বারবার এখানকার যে কাউন্টারের স্টাফরা। সব মিলিয়ে এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের প্রতিমধ্যে যে ভোগান্তির যেটা শিকার হওয়ার সংখ্যা ছিল, যানজটের সংখ্যা ছিল, সেই সংখ্যাটা কিন্তু আমরা দেখতে পাইনি। তো এই ছিল ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়ক থেকে আমার কাছে সবশেষ তথ্য। সাবিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, শফি মাহমুদ অপেক্ষা করছেন সাভারের খবর জানাতে। শফি, জানাবেন যে আজ থেকে তো টানা 7 দিনের ছুটি শুরু হলো, ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন মহাসড়কে, জানাবেন। প্রথমে জানিয়ে রাখি, এই যে শিল্পাঞ্চল, এখানে যে লাখো লাখো শিল্প শ্রমিকের বসবাস, তাদের ছুটি গতকালকে কিছু কারখানায় হয়েছে, আজকে বেশ কিছু কারখানায় ছুটি হয়েছে এবং এখনও কিছু কারখানা চালু আছে যেগুলিতে আগামীকাল ছুটি ঘোষণা করা হবে। তো ধাপে ধাপে এই ছুটি দেওয়াতে এই মহাসড়কটি, আমি বর্তমানে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপেল পয়েন্টে। তো এই সড়কটি দিয়ে যেহেতু উত্তরাঞ্চলগামী 23টি জেলার যানবাহন চলাচল করে, এই সড়কে যে পরিমাণ যাত্রীর চাপ থাকে সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তবে সড়কে পর্যাপ্ত পরিমাণ যানবাহন রয়েছে, যাত্রীও রয়েছে, তবে যেই পরিমাণ চাপ থাকার কথা বা যাত্রীদের ঢল নামার কথা সেটি কিন্তু এখনও লাগেনি। এখন পর্যন্ত কিন্তু এই সড়কটি দিয়ে যানবাহন এবং যাত্রীরা আসলে খুব স্বস্তিতেই পার হতে পারছেন এবং এই সড়কটির উপরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও একটি বিশেষ দৃষ্টি থাকে, যেহেতু সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এখানে আজকে দুপুরের পরও ঢাকা রেঞ্জের 2 জন অতিরিক্ত ডিআইজি এসেছিলেন। তাদের সাথে আমরা বিভিন্ন সমসাময়িক এই অঞ্চলের যে দুর্ভোগের চিত্র এবং ভোগান্তিগুলি যেসব চিত্র রয়েছে সেগুলো নিয়ে কথা বলেছিলাম। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই গুরুত্বপূর্ণ সড়কটি ঘিরে প্রতিনিয়ত তাদের বাড়তি নজরদারি রয়েছে। এখানে যে ধরনের চাঁদাবাজি, চুরি, ছিনতাই যেসব অভিযোগ রয়েছে সেগুলি যেন পুরোপুরি নির্মূল করা যায়, কোনো যাত্রী যেন ভোগান্তির শিকার না হন, সেই দিকটি বিশেষ দৃষ্টিতে রেখে এখানে বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থার লোকজনও কাজ করছেন। তো সব মিলিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে স্বস্তির ঈদযাত্রা দিতে তারা বদ্ধপরিকর এবং এখন পর্যন্ত কিন্তু সাভারের এই মহাসড়কগুলিতে স্বস্তিই বলা চলে। শফি, ধন্যবাদ আপনাকে। ঈদযাত্রা নির্বিঘ্ন করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট মোকাবিলা সহ 7 দিনের বন্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি আরও জানান, পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন সরকার প্রধান। ঈদের ছুটি শুরু হলেও বন্ধের দিনেও ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা 11টায় সচিবালয়ে নিজ দপ্তরে বুয়েটের প্রকৌশলীদের সাথে বৈঠক করেন তিনি। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, ইলেকট্রিক্যাল 3 হুইলার, অ্যাম্বুলেন্স সহ বেশ কিছু বিষয়ে প্রকৌশলীদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। রাস্তার থেকে বর্জ্য এগুলা সরিয়ে নেওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থা, যান্ত্রিক ব্যবস্থা তৈরি করা যায় কিনা। আমাদের এই ইলেকট্রিক 3 হুইলার নিয়েও আলাপ হয়েছে, যেটা বুয়েট ডেভেলপ করেছে অলরেডি অনেকখানি। সো সেগুলোর ব্যাপারে ওনারা ভবিষ্যতে আশু পদক্ষেপ নেবেন। পরে প্রধানমন্ত্রী আরেকটি বৈঠক করেন ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 প্রশাসকের সাথে। তারা জানান, বর্ষা শুরুর আগেই বেশ কিছু কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই বর্জ্য ব্যবস্থাপনায় মহানগরীকে ক্লিন করার জন্য যে সমস্ত ভেহিকেল দরকার, গাড়ি দরকার, সেগুলোর ব্যাপারে ওনারা কতটুকু সাহায্য করতে পারবেন, লোকালি বানিয়ে দিতে পারবেন কিনা, এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সিরিয়াস। উত্তর সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাকে ঠিকভাবে কাজ করছে কিনা এর জন্য ঈদের পরে একটা কমিটি করে রেখেছি, মনিটরিং কমিটি। সেই কমিটি ঈদের পরে আমরা পাবলিশ করব, যারা তাতে করে ঠিকভাবে তারা কাজ করছে কিনা। পরে প্রধানমন্ত্রী কৃষক কার্ড প্রণয়ন সম্পর্কিত সেলের সাথে বৈঠকে বসেন। জানানো হয়, দেশের 9 জেলার 11টি উপজেলায় পরীক্ষামূলকভাবে 21,500 কৃষককে কার্ড দেবে সরকার। টাঙ্গাইল সদরে পহেলা বৈশাখে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর মন্ত্রিসভার বৈঠকে নিরাপদ ঈদযাত্রা, জ্বালানি সংকট মোকাবেলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দেন সরকার প্রধান। পরে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব। সম্পূরক আর্থিক বিবৃতি উপস্থাপন করা হয়। তো এইটাকে আমরা চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। কিছু শিলাবৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে, কিছু ফ্লাশ ফ্লাড হয়েছে, বন্যা। তো এইগুলোর জন্য কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ মামলা দ্রুত বিচার সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। শাহ ইমন, ডিবিসি নিউজ,
ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপকে এক অভূতপূর্ব কর্মযজ্ঞ বলে উল্লেখ করেছেন তার উপদেষ্টা মাহদি আমিন। নিজের ফেসবুক পোস্টে মাহদি আমিন বলেন, ঠিক এক মাস আগে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। মাত্র ২৮ দিনে রাষ্ট্র পরিচালনার প্রতিটি মুহূর্তে তিনি নির্বাচনী অঙ্গীকার পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এসব পদক্ষেপ শুধু প্রশাসনিক কার্যক্রম নয়, এটি জনগণের প্রতি দায়বদ্ধতার স্পষ্ট প্রতিফলন। মাহদি আমিন লিখেছেন, এসব পদক্ষেপ সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতিটি অঙ্গনকে আলোকিত করেছে। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে অবৈধভাবে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার গণতান্ত্রিক ধারাবাহিকতার ওপর আঘাত করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, এমন নিয়োগের মাধ্যমে সরকার জনগণের মতামত ও জুলাই স্পিরিটকে অবজ্ঞা করেছে। গণতন্ত্রের বিপক্ষে তাদের অবস্থান জনগণ ভালোভাবে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও ইউজিসির চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে দলীয় বিবেচনার বিষয়েও নিন্দা জানান। সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদে যে অন্যায়ভাবে প্রশাসক নিয়োগের যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে এটা গণতান্ত্রিক রীতিকে ব্রেক করে সরকার এই কাজটা করেছে। কোন দেশের একক আধিপত্য বাংলাদেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মিরপুরে নিজ আসনে ঈদ ফুড প্যাকেজ বিতরণের সময় তিনি কথা বলেন। উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। ডাক্তার শফিকুর রহমান বলেন, চীন বাংলাদেশের উন্নয়নের অন্যতম অংশীদার। অত্যন্ত গুরুত্বপূর্ণ তিস্তা প্রকল্প বাস্তবায়নে দেশটি সহায়তা করতে চায়। জামায়াত আমির বলেন, চীন বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করেনি, অথচ কোনো দেশ একতরফাভাবে সবকিছু নিয়েও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছে। চীনের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক সুদীর্ঘ 50 বৎসরের এবং তখন থেকে শুরু করে চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তরিক পার্টনার। আমরা সারা দুনিয়ার সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই। আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে বাংলাদেশের জ্বালানি তেলের বাজারে যে সংকট দেখা দেয়, আপাতত তা অনেকটা কেটে গেছে। রেশনিং পদ্ধতি উঠে যাওয়ায় ফিলিং স্টেশনে ভিড় একটু কমেছে। তবে শঙ্কা পুরোপুরি না কাটায় পাম্পের সামনে এখনও অনেকে লাইনে দাঁড়াচ্ছেন। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ব্যক্তিগত মালবাহী গাড়ি ও মোটরসাইকেল দাঁড়িয়ে আছে দীর্ঘ লাইনে। ওই সাইডে একটা পাম্পে গেছিলাম, ওটা বন্ধ আছে আপাতত। ওইখানে তেল দিতেছে না, অনেক বড় সিরিয়াল। অন্য দুদিন এসে ফিরে গিয়েছি, লাইন অনেক পেছনে ছিল। আজকেই অনেক সহজে পেরিয়েছে, আধা ঘন্টা মাত্র। চলতে চলতে ক্লান্ত কিছু চালক জানান, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। এখনো লড়াই শেষ হয়নি, তবে গত কয়েকদিনের তুলনায় ভিড় অনেকটাই কম। তেলটা এমন একটা জরুরি হয়ে গেছে যে ভাত মাছের থেকেও বেশি যারা গাড়ি চালায় তাদের জন্য। অনেক পাম্পে এরকম হচ্ছে, দিচ্ছে না, কিন্তু এই পাম্পে ঠিক আছে, তেলের সমস্যা নাই কোনো। ইচ্ছা করে তেলের পাম্প কোনো তেলের পাম্পের মালিক বন্ধ রাখে নেই। অতএব গভর্নমেন্টের উচিত দ্রুত ফার্ম মালিকদের সাথে বৈশা কথা বলা, কেন আপনারা ফার্ম বন্ধ রাখছেন। ভোক্তাদের মতে রেশনিং পদ্ধতি তুলে নেয়ায় অনেকটাই স্বস্তি এসেছে। সমস্যা হচ্ছে তারপরও অনেকে আস্থা রাখতে না পেরে বেশি করে তেল সংগ্রহ করছেন। এই তেল দিয়ে আমার কি হবে, এই লাইন দিয়ে আমার কি হবে, এটা আমাদের মনের থেকে আমরা দুর্নীতিগ্রস্ত, তাই আমাদের এই দীর্ঘ তেলের লাইনটা। সরকার পারতো 2 টাকা বা 4 টাকা বাড়াই দিলে হয়তো তেল পাওয়া যেত। তারেক রহমানকে ধন্যবাদ জানাই এই সিদ্ধান্তের জন্য। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সমস্যা কেটে গেছে, তবে অতিরিক্ত তেল মজুত করা এবং অনিয়মের কারণে কিছু স্থানে সমস্যা দেখা দিচ্ছে। তেল সরকারের কাছে পর্যাপ্ত আছে, কিন্তু ওনারা এটা একটা কোটা ভিত্তিক দিচ্ছে। এটা হয়তো বা ওনারা কোনো কিছু যাচাই বাছাই করার জন্য আর কি দিচ্ছে আর কি, যে আসলে তেলগুলো অন্য কোনো দিকে যাচ্ছে কিনা। মানুষ বেশি নেওয়ার কারণে আমাদের সেলগুলো বেশি হয়ে গেছে, যে তেল শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, তখন আমাদের অফ করে দিতে হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট শুরু হয় দেশে। সরকারের কার্যকর উদ্যোগে সেই সংকট আপাতত কেটেছে। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। বরিশালের মানুষের বহুদিনের স্বপ্ন গোমা সেতু অবশেষে বাস্তবে রূপ পেল। সকালে আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে সেতুটি। স্থাপনাটি দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত ও অর্থনৈতিক সম্ভাবনা এগিয়ে দেবে আরও এক ধাপ।
একটি সেতু শুধু ইট বালু আর কংক্রিট নয়, এটি মানুষের স্বপ্ন, অপেক্ষা আর অগণিত গল্পের মিলনস্থল। 9 বছর শেষে সেই প্রতীক্ষার অবসান। চালু হলো বরিশালের গোমা সেতু। রাঙামাটি নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই স্থাপনা ঘিরে দক্ষিণাঞ্চলে তৈরি হয়েছে সম্ভাবনা। যেখানে ছিল দীর্ঘশ্বাস সেখানে এখন স্বস্তি, যেখানে ছিল অপেক্ষা সেখানে এখন দ্রুততা। অনেক ভালো লাগতেছে যে আমরা ওপার বাংলার সাথে এক হইছি। আমাদের যাতায়াতে অনেক ঘাটতি ছিল, ব্যবসা বাণিজ্য সব দিক দিয়েই আনন্দ, আল্লাহর রহমত, কৃষি দিক দিয়ে আনন্দ, চলাফেরার দিক দিয়ে আনন্দ, রুগীপত্র লইয়ে যাইতো আনন্দ। আমি মনে করি যে এই এলাকার মানুষের এবছর 2টা ঈদ, আজকেই একটা ঈদ হয়ে গেছে, ঠিক আছে, এবং সামনে আর একটা ঈদ। সেতু চালু হওয়ার পর দূর হলো বরিশালের বাকেরগঞ্জ আর পটুয়াখালীর দুমকি উপজেলার দূরত্ব। সেতুটি আজকে এখানে উদ্বোধন করা হলো। এটাও গুরুত্বপূর্ণ সেতু, প্রায় 283 মিটারের মতো এটা দূরত্ব, এবং এই অঞ্চলের মানুষের আমার বিশ্বাস যাতায়াতের ক্ষেত্রে এই সেতু একটা যুগান্তকারী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রায় 93 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির দৈর্ঘ্য 283.18 মিটার আর প্রস্থ 10.25 মিটার। একটি সেতু, দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্য আর অসংখ্য জীবনের নতুন অধ্যায়ের শুরু। রাঙামাটি নদীর উপর নির্মিত এই গোমা সেতু এখন একটি শুধু স্থাপনাই নয়, এটি একটি চলমান গল্প, উন্নয়নের গল্প, আশার গল্প। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। ঈদযাত্রায় টাঙ্গাইল ও লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ 6 জন নিহত হয়েছে। এছাড়া গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও কিশোরগঞ্জে সড়কে প্রাণ গেছে 2 শিশু সহ 3 জনের। সকালে লালমনিরহাটের পাটগ্রামের মির্জারকোট মডেল মসজিদের সামনে নিহত হয় এনজিও কর্মী শরীফুল ইসলাম, তার স্ত্রী সুমাইয়া আক্তার ও ছোট সন্তান সোহান। বড় সন্তানটি গুরুতর অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি। পুলিশ জানিয়েছে, ঈদের ছুটিতে মোটরসাইকেলে দিনাজপুরের হিলিতে গ্রামের বাড়ি ফেরার সময় ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারায় 3 জন। গোপালগঞ্জ সদরের উত্তর গোপীনাথপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে আরেক শিশু। দুপুরে শিশু দুটি রাস্তা পার হচ্ছিল, তখন বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারানো একটি মোটরসাইকেল তাদের চাপা দেয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে নিহত হয়েছে আরও এক মোটরসাইকেল আরোহী। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত ও 5 জন আহত হয়েছে। ঈদের প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। ঈদের আগে সবজির বাজারে খুব একটা চাপ না থাকলেও মুরগি আর গরুর মাংসের দামে স্বস্তি নেই। এদিকে দাম বেড়েছে পোলাওয়ের চাল সহ কিছু পণ্যের। অন্যদিকে সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ না থাকায় চাহিদা পূরণ করতে পারছেন না বিক্রেতারা। ঈদের বাকি আর মাত্র কয়েকটা দিন, তাই শেষ সময়ের বাজার সেরে নিচ্ছেন ক্রেতা। তবে পোলাওয়ের চাল, বিভিন্ন জাতের মশলা সহ কিছু পণ্যের দাম সপ্তাহের ব্যবধানে বেড়ে যাওয়ায় উৎসব আনন্দকে অনেকটাই ফিকে করে দিয়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 25 থেকে 30 টাকা বেড়েছে সুগন্ধি চালের দাম। তেল সংকটে পরিবহন খরচ বেড়ে যাওয়ার প্রভাব চালের বাজারে। পোলাওর চাল, গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ এগুলো কেনার ইচ্ছা, কিন্তু দাম তো অনেক বেশি। তেলের বাজার বাড়তি কারণে সব জিনিসের দামে অনেকটাই পরিবহনের ভাড়া বাড়তির কারণে আর কি সবকিছু দাম বেশি। সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ না থাকায় ক্রেতা চাহিদা পূরণে হিমশিম বিক্রেতার। যেমন রমজানের আগেও চাউলের দাম, তেল অ্যাভেলেবেল ছিল মোটামুটি, কিন্তু রমজান আসার আগ মুহূর্তে থেকেই আপনার তেল বাজারে একদম উদাহ। বড় বড় কোম্পানিগুলো বাজারে তেল দিচ্ছে না আর কি। তবে সবচেয়ে বেশি চোখ রাঙাচ্ছে মশলার দাম। 1 সপ্তাহ আগেও কিসমিসের দাম ছিল 8,000 টাকা কার্টুন, তা এখন বেড়ে হয়েছে অনেক বেশি। 1280 টাকা কেজির লং এখন 1350। আলু বোখরা প্রায় দ্বিগুণ বেড়ে বিক্রি হচ্ছে 1180 টাকায়। কাঠবাদাম আগে ছিল 1090, 1050 এরকম, এখন হয়েছে 1280, 1300 এরকম। আর পেস্তা বাদাম ছিল 2800, এখন হয়েছে 3800 টাকা কেজি। এদিকে দাম বাড়তির তালিকায় নাম আছে রসুন, গরুর মাংস এবং খাসির মাংসেরও। রিফাত সোফা, ডিবিসি নিউজ, ঢাকা। শেষ মুহূর্তে জমজমাট ঈদের বাজার। অভিজাত শপিং মল কিংবা ফুটপাতের দোকান, পা ফেলারই যেন জায়গা নেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। পোশাকের দাম কিছুটা চড়া, ক্রেতাদের আছে অভিযোগ। ভালো বিক্রিতে হাসি ফুটেছে বিক্রেতাদের মুখে। ময়মনসিংহের হকার্স মার্কেট, তুলনামূলক কম দামের পণ্যের এই বাজার এখন ক্রেতার আনাগোনায় মুখর। পছন্দের জিনিস কিনতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঘুরছেন দোকানে দোকানে। জমজমাট বিপণী বিতানগুলো ক্রেতা আকর্ষণে সাজানো হয়েছে বর্ণিল রঙে। দোকানিরা বসিয়েছেন বাহারি পণ্যের পসরা। ভিড় জমেছে আতর টুপি ও জায়নামাজের দোকানেও। জামা কিনেছি, জুতা কিনেছি, আমার ভালো লাগছে, বাবা কিনে দিচ্ছে। এখানে
সবই ভালো, সবই সুন্দর, কেনাকাটা করে মজা, কিন্তু জ্যামের জন্য কিছু করা সম্ভব হচ্ছে না। এবার পোশাকের দাম চড়া অভিযোগ ক্রেতাদের, তবে বিক্রেতারা বলছেন মান অনুযায়ী নেওয়া হচ্ছে দাম। সবকিছুরই প্রাইস বেশি, তারপরেও তো আমরা মুসলিম উম্মা সবাই কিনতেছি। আড়ং থেকে নিচ্ছি, তারপরে শোরুমগুলো থেকে নিচ্ছি, রিজনেবলই আছে। টাকা তো আমরা পাইকারি দাদা কিনে ওই বেশি, কিন্তু ওই বেশিতে কিনে না আমরা যদি 1000 টাকা কিনে নেই, কাস্টমারের দাম করে 600। উৎসবের আমেজ জামালপুরের বিপণী বিতানে। ঈদের কেনাকাটায় মেতেছেন ছোট বড় সবাই। ঈদের দেশীয় পোশাকের পাশাপাশি চাহিদা আছে বিদেশি পোশাকেরও। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিক্রেতারা দুষছেন বৈশ্বিক পরিস্থিতিকে। সন্তানের কেনাকাটা করলাম, নিজের কেনাকাটা, হাজবেন্ডের পাঞ্জাবি, শার্ট, প্যান্ট। গতবারের তুলনায় এবার দামটা একটু বেশি, যদি দামটা একটু কমে তাহলে আমরা স্বাচ্ছন্দ্যভাবে কেনাকাটা করতে পারবো। ঈদে আশা করতেছি একটি ভালো বেচা কিনা, ঈদ যত সমাগত হবে তত আমাদের বেচা কিনা ইনশাল্লাহ বৃদ্ধি হবে আশাই করতেছি। সব বাধা বিপত্তি আর পুনর্গ্লানি মুছে ঈদের উৎসবের অপেক্ষায় সবাই। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি আর জীবিত নেই। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে খবরটি এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে এবং বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। ইরানি এক কর্মকর্তার বরাত এমন তথ্য জানিয়েছে রয়টার্স। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সাম্প্রতিক সময়ে দূতাবাসটিতে চালানো হামলাগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে বড় এবং তীব্র, এমন মন্তব্য করেছে বার্তা সংস্থা রয়টার্স। দূতাবাস লক্ষ্য করে অন্তত 5টি ড্রোন ছোড়া হয়। একটি ক্ষেপণাস্ত্র দূতাবাসের ভেতরের হেলিপ্যাডে আঘাত হানে এবং ভবনের একটি অংশে ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণের পর দূতাবাস এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। ঘটনার পরপরই মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার তৎপরতা শুরু হয়েছে। অন্যদিকে ইরানের হামলার শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই নিরাপত্তা সতর্কতার মধ্যেই ড্রোন হামলা চালানো হয়েছে দেশটির ফুজাইরা তেল শিল্পাঞ্চলে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।